সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারকে সংবিধানের মূল নীতিতে চায় বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের চিন্তা। আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ। আগামী বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বাংলাদেশ সফরে পরিকল্পনা ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। সঙ্গে থাকবেন রানী ক্যামিলা। চূড়ান্ত হয়নি তারিখ। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য। এবং জলবায়ু সংকটে ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে বছরে 30,000 কোটি ডলার দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশ। কপ সম্মেলনে একমত 200 দেশের প্রতিনিধিরা। পরিমাণ অপমানজনক বলছেন সমালোচকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার এই 3 বিষয়কে সংবিধানের মূল নীতি হিসেবে চায় বিএনপি। একই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার সুপারিশ করবে দলটি। সংস্কার প্রস্তাব প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেছেন, খুব শিগগিরই কমিশনের কাছে দেয়া হবে প্রস্তাবনা। একজন বিশ্লেষক মনে করেন, রাজনৈতিক কৌশলে ভেবেচিন্তে এগুচ্ছে বিএনপি। কামরুজ্জামানের প্রতিবেদন। গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রূপরেখা। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বছরখানেক আগে থেকেই 31 দফা সংস্কার নিয়ে জনমত গঠন করে আসছিল এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করলে সেখানেও প্রস্তাবনা দেবে দলটি। এ নিয়ে কয়েক দফা বৈঠক করার পর প্রস্তাবনাগুলো প্রায় চূড়ান্ত করেছে দায়িত্বশীল নেতারা। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারকে সংবিধানের মূলনীতি হিসেবে চাই বিএনপি। একই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সুপারিশ করা হবে। শেখ হাসিনা না থাকাই মানে সংস্কারের অর্ধেকের বেশি সংস্কার করা হয়ে গেছে। এটাই হলো সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিদায়। বিএনপির এই নীতি নির্ধারক বলছেন, নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার করবে। আওয়ামী লীগ আমলে যে সমস্ত সংস্কার করা হয়েছে সেগুলোকে বাদ দিয়ে তার পূর্বের অবস্থায় যাওয়া, এটাই হলো আমাদের মৌলিক অবস্থান। বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাব, সেটাকে একটু ইলাবোরেট করে আমরা সংস্কার প্রস্তাবে নিয়ে এসেছি। তো একটা ফাইনাল টাচ দেওয়া হবে আগামী সোমবারে, তারপরে হয়তো এটা জমা দেওয়া হবে। 2025-এর মধ্যে ডেফিনেটলি আমরা নির্বাচন চাই এবং বর্তমানে যে অবস্থা আছে আগামী এপ্রিল মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। প্রায় প্রতিদিনই যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবি করছে বিএনপি। একই সঙ্গে সংস্কার নিয়ে দলটির অবস্থা অনেকটা এরকম যে, নির্বাচনের জন্য যতটুকু দরকার ততটুকুই এখন হওয়া উচিত। বাংলাদেশের এখন একজন বিশ্লেষক মনে করেন, বিএনপি ভেবেচিন্তে এগুচ্ছে। বিএনপি অনেক সুপরিকল্পিতভাবে এবং বুঝে শুনে তারা রাজনৈতিক কর্মসূচিগুলো গ্রহণ করছে। এই ইন্টারিম ব্যবস্থাপনা তো ইন্টারিম, এটা কোনো স্থায়ী সমাধান না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা ও সংলাপের মাধ্যমে জরুরি সংস্কার সেরে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে যেতে বলছেন এই রাজনীতি বিশ্লেষক। রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতা, তাদের সাথে একটা আলাপ আলোচনার ভিত্তিতে একটা গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো জরুরি সেইগুলো করে একটা নির্বাচনের দিকে আমাদের যাওয়া দরকার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ জানিয়েছে দেশটি। বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দূতাবাস খোলার বিষয়টিও পর্যালোচনায় রেখেছে বাকু। মার্জিয়া মুমুর রিপোর্ট। ককেশাস অঞ্চলের বৃহত্তম দেশ আজারবাইজান। খনিজ জ্বালানি সমৃদ্ধ ধনী এই দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বর্তমানে 1000। সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির রাজধানী বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। মেডিকেল পড়াশোনাটা অনেক বেশি ভালো, যেখানে আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান স্টুডেন্টরা এসে মেডিকেল কমপ্লিট করতেছে খুব কম টাকায়। 14 নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের বৈঠকের পর নতুন সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশি কর্মসংস্থানের ইস্যুতে। দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে 2025-এর প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায় প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন বলে জানান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
আলিয়েভ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা থাকায় ঢাকায় দূতাবাস খোলার বিষয়টিও পর্যালোচনা করছে বাকু। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, আজারবাইজানে বাংলাদেশ হাইকমিশন প্রতিষ্ঠা করা গেলে আরও উপকৃত হবেন তারা। বাংলাদেশ থেকে যদি কেউ কাজের ভিসা নিয়ে আসতে চায়, এখানে বিভিন্ন ধরনের যেগুলো শিপইয়ার্ড কোম্পানি আছে, ঠিক আছে, এই শিপইয়ার্ড কোম্পানিতে আপনাদের সিভিটা জমা দিতে পারেন। এম্বাসি না থাকার কারণে আমাদের মালয়েশিয়া শরণাপন্ন হইতে হয়, একটু সময় লেগে যায়। যেখানে আমাদের 1 মাসে লুক আনতে পারি, সেখানে আমাদের 3.5 মাস 4 মাস লেগে যায়। এর আগে গত 15ই জুন বাকুতে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে প্রথম ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়। মার্জিয়া মুমু, বাকু, আজারবাইজান। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরে পরিকল্পনা করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। এই সফর নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে দেশটির পররাষ্ট্র দফতর, তবে এখনও তারিখ চূড়ান্ত হয়নি। গণমাধ্যমের খবর অনুযায়ী রাজার এই সফরের মাধ্যমে উপমহাদেশের 3 দেশের সঙ্গে ব্রিটেনের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রচেষ্টা চালানো হবে। ক্যান্সারের চিকিৎসা শেষে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। শিগগিরই বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরের পরিকল্পনা করছেন তিনি। সঙ্গে থাকবেন রানী ক্যামিলা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর বলছে, এ সফরের মাধ্যমে ব্রেক্সিট পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের সঙ্গে ব্রিটেনের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রচেষ্টা চালানো হবে। এরই মধ্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন রাজা চার্লস ও রানী ক্যামিলা। যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এর আগে 2022 সালে ভারতীয় উপমহাদেশ সফর করার কথা ছিল চার্লসের, কিন্তু তখন তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে তা বাতিল করা হয়। এরপর ক্যান্সার ধরা পড়ে রাজার। বর্তমানে তার স্বাস্থ্যের উন্নতি হওয়ায় এ সফর নিয়ে নতুন করে এগোচ্ছে ব্রিটেনের পররাষ্ট্র দফতর। গণমাধ্যমের খবর অনুযায়ী এবারের সফর ব্রিটেনের রাজা চার্লস ও রানী ক্যামিলার জন্য গুরুত্বপূর্ণ সফর হতে চলেছে। শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিকভাবেও ব্রিটেনের সঙ্গে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সম্পর্ক আরও মজবুত করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি কমিশনারদের শপথ নেবেন আজ দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ অনুষ্ঠিত হবে। নতুন নির্বাচন কমিশনারদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 21 নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে নতুন নির্বাচন কমিশন গঠন হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসিরউদ্দিনকে। বাকি কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মাহমুদ সানাউল্লাহ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর সার্চ কমিটির প্রস্তাবিত তালিকা থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার ও 4 জনকে কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন। ভোর 4:30টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, ঐতিহ্য অনুযায়ী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ বন্ধ থাকবে, তবে চালু থাকবে প্রশাসনিক কার্যক্রম। রুহুল আমিন 1941 সালের 1 জুন লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন। দেশের 15তম প্রধান বিচারপতি হিসেবে 2007 সালের 1 মার্চ শপথ নেন তিনি। অবসরে যান 2008 সালের 31 মে। পরীক্ষামূলকভাবে পদ্মা সেতু দিয়ে ঢাকা, যশোর, খুলনা রুটে চলতে শুরু করেছে ট্রেন। এই মুহূর্তে ট্রেনে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। পদ্মা সেতু অতিক্রম করে প্রথমবারের মতো যে সরাসরি রুটে ট্রেন চলছে, সে কারণে কিন্তু দায়িত্বশীলরা বলছেন যে আজকের দিনটি একটি যুগান্তকারী দিন। এখানে কিন্তু যে ট্রায়াল ট্রেন হলেও সেই ট্রেনটিতে কিন্তু বাংলাদেশ রেলওয়ের যে সচিব রয়েছেন এবং ডিজি সহ প্রকল্প পরিচালক এবং চীনা প্রকৌশলী এবং সেনাবাহিনী
ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই ট্রেনে অবস্থান করছেন এবং 11 বগির যে ট্রেনটি এই ট্রেনটি কিন্তু পদ্মা সেতু অতিক্রম করে এখন মাদারীপুর আমরা অতিক্রম করছি এবং একে একে কিন্তু এই যে নতুন রেলপথ সেই রেলপথ দিয়ে কিন্তু ভাঙা থেকে একেবারে গোপালগঞ্জ হয়ে নড়াইল হয়ে যশোরের রূপদিয়া দিয়ে এই ট্রেনটি গিয়ে খুলনায় থামবে এবং নতুন এই রুটটিতে কিন্তু সময় বাঁচবে 3.5 ঘন্টারও বেশি। তাতে তারা বলছেন যে আগে যে 412 কিলোমিটার পথ অতিক্রম করতে হতো এখন কিন্তু সেটি 244 কিলোমিটারেই গন্তব্যে পৌঁছাতে পারবে। আর সেটি যে পুরনো পথ যমুনা সেতু সেই হিসাব করলে কিন্তু তারা বলছেন 6 ঘন্টারও বেশি সময় কমে যাচ্ছে এবং এটি কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাণিজ্যিকভাবে চালু করতে যাচ্ছে। আর সেই চালু করার পূর্ব প্রস্তুতি হিসেবে কিন্তু একটি যাত্রীবাহী ট্রেন যেই নতুন ট্রেন যে ট্রেনটির নাম এখনও কোনো নামকরণ করা হয়নি, তবে তারা প্রস্তুতি এবং বিভিন্ন পরিকল্পনা করছেন এই ট্রেনটির নাম গোধূলি দেওয়া যায় কিনা এবং এরকম পরিকল্পনার মধ্যে তারা বলছেন 2টি নতুন ট্রেন তারা চালু করবেন এবং এই 2টি ট্রেন ছাড়াও কিন্তু আগের পুরনো ট্রেনগুলো চলবে এবং এতে একটি ট্রেন কিন্তু দিনে 2 বার করে আপ ডাউন করবানোর তারা যে পরিকল্পনা সেটিও রাখছেন, কারণ সময় বেঁচে যাচ্ছে। এই সময়তে ট্রেন চালানোর যে পরিকল্পনা সেটি তারা চালু রাখতে চান এবং কিছুক্ষণ আগে কিন্তু রেলওয়ে সচিবের সঙ্গে কথা হয়েছে, তিনি বলছেন যেতে যেমন যাত্রীদের সাশ্রয় হবে সময়ও বাঁচবে, যেটি এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে এবং এই যে রেলপথ সেই রেলপথের কারণে কিন্তু নড়াইলে প্রথমবারের মতো ট্রেন প্রবেশ করতে যাচ্ছে এবং এই গ্রামীণ জনপদগুলো কিন্তু উৎপাদিত কৃষি পণ্য এবং এই অঞ্চলে মানুষের শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজে যাওয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়া সেক্ষেত্রেও যুগান্তকারী অধ্যায় রচিত হবে। তো এই ছিল আমার কাছে এই পরীক্ষামূলক ট্রেনের সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম পদ্মা সেতুতে। ভালো কোম্পানিকে পুঁজি বাজারে আনতে বিশেষ কর ছাড় চায় বিএসইসি। এ বিষয়ে এনবিআরকে চিঠি দিয়েছে সংস্থাটি, যা বাস্তবায়ন হলে যুগান্তকারী প্রভাব পড়বে বলে মনে করে আইসিবি চেয়ারম্যান। তবে এতে বাজারে বৈষম্য বাড়ার পাশাপাশি রাজস্ব কমবে বলে মনে করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে থাকা অর্থনীতিবিদ। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। নতুন কমিশন দায়িত্ব নেয়ার 3 মাস পেরিয়ে গেলেও স্থিতিশীলতা ফেরেনি শেয়ার বাজারে। একদিকে দুর্বল কোম্পানির শেয়ারের চাপ, অন্যদিকে বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তিতে অনীহা। সব মিলিয়ে ভালো মানের আইপিও পেতে মরিয়া বিএসসিসি এবার বিশেষ সুবিধা চেয়ে অনুরোধ জানিয়েছে এনবিআর এর কাছে। সম্প্রতি এনবিআরকে পাঠানো এক চিঠিতে 30% শেয়ার পুঁজিবাজারে অফলোড করবে বা ছাড়বে এমন কোম্পানিগুলোকে 5 বছরের জন্য শতভাগ কর মওকুফের অনুরোধ করেছে বিএসইসি। এছাড়া 10 এবং 20% শেয়ার ছাড়ের ক্ষেত্রেও কর কমানোর আবেদন করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। যেসব কোম্পানি আইপিওর মাধ্যমে 30% শেয়ার পোস্ট আইপিও পেডাপের অফলোড করবে বা অফার সাইজ হবে, তো সে ধরনের কোম্পানিকে 5 বছরের কর অবকাশ সুবিধার জন্য আমরা অনুরোধ করেছি এবং পাশাপাশি যারা 20% অফলোড করবে তাদের জন্য ট্যাক্স রেট 12.5%-এর আমরা প্রস্তাবনা করেছি, আর যারা 10% করবে তাদের জন্য 15%। বাজারে তারল্য প্রবাহ বাড়ানো এবং বহুজাতিক কোম্পানিকে আকৃষ্ট করতে বিএসইসির এই উদ্যোগকে যুগান্তকারী সিদ্ধান্ত বলছেন আইসিবির চেয়ারম্যান। 30% যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি অফলোড করে এখানে জনগণ উপকৃত হবে এবং 5 বছর পরে আরও বেশি ট্যাক্স পাবে, কারণ ওই কোম্পানিগুলো তো তোমার ট্রান্সপারেন্ট হবে, অ্যাকাউন্টেবল হবে, তারা ডিসক্লোজার করতে বাধ্য হবে তাদের আয় ব্যয় ইত্যাদি। তাহলে ইট ইজ গুড প্রপোজাল, আই উড সে যুগান্তকারী বলবো। তবে শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে থাকা এ অর্থনীতিবিদ সতর্ক করে দিয়ে বলেছেন, এমন কর ছাড়ের ক্ষেত্রে তৈরি হতে পারে বৈষম্য, কমতে পারে রাজস্ব। পুরানো যারা নাকি সেখানে অফলোড করেছেন তারা 27% তারা দিতে থাকবেন, আর নতুন যারা আসবেন তাদেরকে 5 বছরের জন্য একটা বড় সময়ের জন্য কিছুই দিতে হবে না। এটা একটা বৈসাদৃশ্য সৃষ্টি করবে। এনবিআর এর তো একটা চ্যালেঞ্জ আছে যে সে যদি টাকা না পায় তাহলে আমাদের দেশের উন্নয়নমূলক কাজ বলি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, এসব কাজের জন্য টাকা সে কোথা থেকে পাবে? বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত না করলে চাঙ্গা হচ্ছে না পুঁজিবাজার, আবার বিশেষ সুবিধা না দিলে আগ্রহ দেখাচ্ছে না এসব প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে বাজার বিশ্লেষকরা বলছেন, সব মিলিয়ে শাখের করাতের মুখোমুখি নিয়ন্ত্রক সংস্থা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা।
কলেজে শিক্ষক দিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠদান, নেই নিজস্ব শ্রেণীকক্ষ। ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হয়ে হতাশ শিক্ষার্থীরা। শিক্ষক ছাড়াই শিক্ষার্থী ভর্তিকে প্রতারণার শামিল বলছেন শিক্ষাবিদ। দ্রুতই নিয়োগের আশ্বাস উপাচার্যের। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। দর্শন বিভাগের শ্রেণীকক্ষে ইতিহাসের ক্লাস পাঠদান করছেন একটি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। এমন চিত্র ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের। চলতি বছরের ৮ জানুয়ারি প্রতিষ্ঠানটিতে ইতিহাস বিভাগ চালুর অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এমনকি শিক্ষক কর্মচারী নিয়োগেরও অনুমোদন দেয় ইউজিসি। তবে কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ না দিয়েই 2023-24 সেশনের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেন তৎকালীন উপাচার্য ডক্টর সৌমিত্র শেখর। বিভাগটিতে শিক্ষার্থী ভর্তি হলেও দায়িত্ব নেয়ার 2 মাস পেরোলেও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি বর্তমান উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুল মাওলা, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক একে মাসুদুল মান্নান এবং বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক রমজান আলী আকন্দকে দিয়ে ইতিহাস বিভাগের 4টি কোর্সের পাঠদান শুরু করে বর্তমান প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে এসে নিজস্ব শ্রেণীকক্ষ ও শিক্ষক না পাওয়ায় আক্ষেপ শিক্ষার্থীদের কণ্ঠে। সব ডিপার্টমেন্ট একটা গোছানো পরিবেশ পেয়েছে, আমরা সেটা পাইনি। আমরা চাইবো যাতে আমাদের শিক্ষক খুব তাড়াতাড়ি নিয়োগ হয়ে যায়। ইতিহাস বিভাগের প্রথম ব্যাচে ভর্তি হয়েছেন 30 জন শিক্ষার্থী। শিক্ষাবিদরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে এভাবে কলেজ শিক্ষককে এনে পাঠদান করানো শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের প্রতারণা। বিশ্ববিদ্যালয়ের উচিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে মেধাবী শিক্ষক নিয়োগ নিশ্চিত করে ওই বিভাগের শিক্ষার্থী ভর্তি করা। এখন একজন শিক্ষার্থী ভর্তি হবার পরে সে যদি এটা, আমি মনে করি তার সাথে এক ধরনের, তার মেধার সাথে এবং তার যোগ্যতার সাথে এক ধরনের প্রতারণা করার শিকার হবে। তবে শিগগিরই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে সংকট সমাধানের আশ্বাস উপাচার্যের। নতুন প্রশাসন একটু প্রক্রিয়াগত নিয়োগ প্রক্রিয়া একটু জটিল, সময় সাপেক্ষ। যেহেতু এই বিজ্ঞপ্তির সময়সীমা অতিক্রান্ত হয়েছে, আমি যত দ্রুত সম্ভব এই বিভাগের শিক্ষক নিয়োগ সম্পন্ন করব। 2006 সালে 4টি বিভাগ দিয়ে যাত্রা শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে 25টি বিভাগে প্রায় 8000 শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ওবায়দুল হক, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর $30,000 কোটি দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত দেয়া হবে অর্থ। রোববার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের 29তম আসরে এ বিষয়ে সম্মত হন প্রায় 200 দেশের প্রতিনিধিরা। চলতি বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলনের 29তম আসর শুরু হয় 11 নভেম্বর। গত শুক্রবার তা শেষ হওয়ার কথা থাকলেও জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। এতে মেয়াদ বাড়ানো হয় আরও একদিন। আর এই শেষ দিনের শেষ মুহূর্তে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থ সহায়তার চুক্তিতে সম্মত হয়েছে প্রায় 200টি দেশ। চুক্তি অনুযায়ী 2035 সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতি বছর অন্তত $30,000 কোটি দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। জলবায়ু তহবিলে জমা দেয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে এবং দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে। বর্তমানে এই তহবিলে প্রতি বছর $10,000 কোটি জমা দিচ্ছে ধনী দেশগুলো। গত শুক্রবার খসড়া চুক্তিতে বছরে $25,000 কোটি দেওয়ার প্রস্তাব হয়েছিল। তবে ওই প্রস্তাব নাকচ করে দেয় দরিদ্র দেশগুলো। ধনী দেশগুলোর বিরুদ্ধে জলবায়ু তহবিলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেওয়ার অভিযোগ তুলে শনিবার রাতে সম্মেলন বর্জনের ঘোষণা দেয়। পরে আবার আলোচনায় যোগ দেয় তারা। উন্নয়নশীল দেশগুলোর দাবি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে $130,000 কোটি দিতে হবে। পরে বছরে $30,000 কোটি দিতে রাজি হয় ধনী দেশগুলো। এদিকে কার্বন নিঃসরণ হ্রাস সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরুর প্রায় 1 দশক পর সম্মত হয়েছে সদস্য দেশগুলো। চুক্তি অনুযায়ী বৃক্ষরোপণ এবং বায়ু বিদ্যুৎ উৎপাদনের মতো নানা প্রকল্প হাতে নেবে উন্নয়নশীল দেশগুলো। এভাবে প্রতি 1 টন কার্বন ডাই অক্সাইড বা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিনিময়ে একটি কার্বন ক্রেডিট পাবে তারা। বৈশ্বিক একটি বাজার থেকে অর্থের বিনিময়ে ওই ক্রেডিট কিনতে পারবে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান। প্রতিটি ক্রেডিট কিনলে তারা 1 টন কার্বন নিঃসরণের অনুমতি পাবে বলে জানানো হয়। সদ্য পাশ হওয়া চুক্তিকে স্বাগত জানিয়েছে সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ওপেক হোয়েকস্ট্রা। বলেন, জলবায়ু অর্থায়নের নতুন যুগের সূচনা হিসেবে COP29 সম্মেলনকে বিশ্ব স্মরণে রাখবে। অন্যদিকে চুক্তির সমালোচনা করে গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহাম্মদ আদৌ বলেন, উন্নয়নশীল বিশ্বের জন্য এই COP একটি বিপর্যয়। ধনী দেশগুলো যারা জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দেওয়ার দাবি করে, তারাই পৃথিবী ও বাসিন্দাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। মৌসুমী সাথী,
সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারকে সংবিধানের মূল নীতিতে চায় বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের চিন্তা। আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ। আগামী বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।